দক্ষিণ গাজায় হামাসের শক্তির প্রদর্শন, বন্দি বিনিময়ের মধ্যেও বজ্র গর্জন, অস্ত্র হাতে। গাজা উপত্যকার আকাশে যুদ্ধবিরতির নরম আলো, কিন্তু সেই শান্তির ভেতরেই বাজছে শক্তির সুর। দক্ষিণ গাজার খান ইউনিসে রাস্তায় রাস্তায় হামাস যোদ্ধাদের কুচকাওয়াজ, হাতে রাইফেল, মুখে মুখোশ, চোখে আগুন। বন্দি বিনিময়ের মধ্যেও তারা জানিয়ে দিল, আমরা অস্ত্র ছাড়ব না, কারণ এই অস্ত্রই আমাদের মর্যাদা, এই অস্ত্রই আমাদের বেঁচে থাকা। এই দৃশ্য যেন এক নাটকীয় বার্তা, শুধু ইসরায়েলের জন্য নয়, বরং ট্রাম্পের জন্য। তিনি যে শান্তি পরিকল্পনার প্রথম ধাপের কথা বলেছিলেন, তার অংশ হিসেবেই বন্দি বিনিময়। কিন্তু বাস্তবের মঞ্চে হামাস সেই পরিকল্পনাকে নিজের নিয়মে সাজিয়ে নিল। বন্দি বিনিময় অনুষ্ঠান শুরু হয়েছিল খান ইউনিসে, যেখানে সশস্ত্র হামাস যোদ্ধারা অবস্থান নিয়েছিল রাস্তায়। একদিকে লাল রঙের রেড ক্রসের যানবাহন, অন্যদিকে সবুজ পতাকায় মোড়ানো যোদ্ধাদের কুচকাওয়াজ, যেন শান্তি আর শক্তির এক অদ্ভুত সহাবস্থান। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি 7 জন বন্দীকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে তুলে দেয়, যদিও তাদের শারীরিক অবস্থার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। টেলিভিশনে বন্দীদের হস্তান্তরের খবর প্রচার হতে ইসরায়েল জুড়ে হাজারো মানুষ রাস্তা ও প্রেক্ষাগৃহে আনন্দে ফেটে পড়ে। এটি শুধু একটি বন্দি বিনিময় নয়, এটি হামাসের এক রাজনৈতিক বার্তা। যুদ্ধবিরতির মাঝেও তারা দেখিয়েছে তাদের সংগঠন ভাঙেনি, তাদের মনোবল দমেনি। ইসরায়েল কিংবা আমেরিকার আহ্বানে তারা অস্ত্র ত্যাগে রাজি নয়, বরং তারা জানিয়েছে, আমরা প্রশাসনের দায়িত্ব ছাড়তে পারি, কিন্তু প্রতিরোধের দায়িত্ব কখনো নয়। এই পুরো অভিযান এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্রে। বিশ্বের গণমাধ্যম বলছে, গাজার অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা ভবিষ্যতের শান্তি প্রক্রিয়াকে প্রভাবিত করবে। খান ইউনিসের কুচকাওয়াজ যেন এক নিঃশব্দ ঘোষণা, গাজা এখনো বেঁচে আছে এবং গাজার রক্ষাকারীরা এখনো প্রস্তুত। হামাস জানিয়েছে, তাদের লক্ষ্য হলো গাজায় নিরাপত্তা শূন্যতা ও লুটপাট ঠেকানো আর অরাজকতা বন্ধ করা। এয়ারফোর্স ওয়ানে থাকাকালে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে জানান, হামাস নিজেদের পুলিশ হিসেবে প্রতিষ্ঠিত করছে আর প্রতিদ্বন্দ্বীদের গুলি করছে বলে খবর আসছে। এর জবাবে ট্রাম্প বলেন, তারা সমস্যাগুলো থামাতে চায়, তারা এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলেছে, আর আমরা একটি সময়কালের জন্য তাদের অনুমোদন দিয়েছি। ট্রাম্প আরো বলেছেন, প্রায় 20 লাখ মানুষ ধ্বংস করে দেওয়া ভবনগুলোতে ফিরে যাচ্ছে, সেখানে অনেক খারাপ কিছু হতে পারে, তাই আমরা চাই এটা হোক, আমরা চাই এটা নিরাপদ হোক। আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে, তবে নিশ্চিত কে জানে। হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনীগুলো ছিটমহলটিতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। প্রতিরোধ বাহিনীর আওতার বাইরে কেউ কোনো সশস্ত্র তৎপরতা চালালে তা দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে বলে সতর্ক করেছে তারা। গাজার সাথে আরবদের বিশ্বাসঘাতকতা, গোপনে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে 6 আরব রাষ্ট্র। প্রকাশ্যে ইসরায়েলকে নিন্দা করলেও পর্দার আড়ালে আরব দেশগুলোর একটি দল নাকি ইসরায়েলের সঙ্গে কাজ করছে, এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ওয়াশিংটন পোস্ট। 11 অক্টোবর প্রকাশিত মার্কিন এই প্রতিবেদনে ফাঁস হওয়া সরকারি নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজার যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 6 আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একটি গোপন সামরিক জোটে অংশ নিয়েছে। পর্দার আড়ালে গোপন জোট। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান ও বাহরাইন, এই 6 আরব রাষ্ট্রই নাকি সেই নেটওয়ার্কের সদস্য। তাদের সামরিক কর্মকর্তারা নিয়মিতভাবে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, তাও আবার যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। প্রতিবেদনটি আরও জানায়, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল রিজিওনাল সিকিউরিটি কনস্ট্রাক্ট বা আঞ্চলিক নিরাপত্তা নির্মাণ। এটি পরিচালনা করেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। কিন্তু প্রশ্ন হলো, এই জোট কাদের বিরুদ্ধে? গাজার মানুষদের রক্ষার জন্য নয়, বরং ইরান ও তার মিত্রদের মোকাবিলার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল এই জোট। গোপন সামরিক প্রশিক্ষণ। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, 2022 সাল থেকেই মার্কিন ঘাঁটিতে ইসরায়েলি ও আরব কর্মকর্তাদের গোপন বৈঠক হচ্ছিল। সেখানে তাদের যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং টানেল যুদ্ধের মতো প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে। এমনকি সৌদি ও কাতারের কর্মকর্তারাও নাকি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর গতিবিধি নিয়ে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন। আরও চমকপ্রদ তথ্য, মার্কিন রেকর্ডে নিশ্চিত করা হয়েছে যে আরব ও ইসরায়েলি সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল হামাসের টানেল যুদ্ধ কৌশল শনাক্ত করতে।
প্রকাশ্যে বিরোধ, গোপনে সমর্থন। সবচেয়ে বড় টুইস্ট, এই সহযোগিতা চললেও ইসরায়েল 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এরপর মার্কিন প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাধ্য করে কাতারের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন হামলা না করার প্রতিশ্রুতি দিতে। তবু সম্পর্ক ছিন্ন হয়নি, বরং ফাঁস হওয়া তথ্য বলছে 2024 সালের শুরুতেই কাতারের আল উদিদ বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয় আরও একটি গোপন বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রতিনিধিরা। তারা মার্কিন সামরিক চ্যানেলের মাধ্যমে প্রবেশ করেন যাতে প্রকাশ না পায় এই গোপন উপস্থিতি। ইরানকে কেন্দ্র করেই জোট। নথিতে আরো বলা হয়েছে, এই আরব ইসরায়েলি জোটের মূল লক্ষ্য ছিল ইরান ও তার প্রভাবশালী মিত্রদের মোকাবিলা করা। গাজা নয়, বরং ইরানের বিরুদ্ধে শক্তি গঠনের দিকেই তাদের মনোযোগ ছিল। এমনকি এই জোট ইরান ও তার সহযোগী মিলিশিয়াদের অশুভ অক্ষ বা এক্সিস অফ ইভিল বলে অভিহিত করেছে। আরব বিশ্বের কিছু সেনা ঘাঁটিতে নাকি এক ভিন্ন সুর বাজছে ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগিতার। এই প্রকাশ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। এই প্রকাশ প্রশ্ন তুলছে, আরব ঐক্যের মুখোশের আড়ালে কি আসলেই লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা? ইরানের নতুন শক্তি, নেতানিয়াহুর আতঙ্ক নাকি কূটনৈতিক চাল? মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। এবার কেন্দ্রবিন্দু ইরান। দেশটি নাকি এমন এক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা 11,000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছাতে সক্ষম এই অস্ত্র। এমন দাবি ছড়িয়ে পড়তেই কেঁপে উঠেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন, ইরান এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM তৈরিতে সফল, যা পরমাণু বোমা বহনে সক্ষম। ইসরায়েলের প্রধানমন্ত্রী একে বৃহৎ বিপদ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, আমরা ইরানের পারমাণবিক অস্ত্রের আওতায় থাকতে চাই না। তবে তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে যা ইরানের এই হুমকিকে মোকাবিলা করতে পারবে। নেতানিয়াহুর মতে, দুই দেশ মিলে বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করছে, যার লক্ষ্য একটাই, ইরানের ক্ষমতাকে দমিয়ে রাখা। কিন্তু ঘটনাটি এখানেই থেমে নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইরান এখন আর একা নয়। চলতি বছরের শুরুতেই দেশটি রাশিয়ার সঙ্গে 20 বছরের একটি কৌশলগত চুক্তি করেছে। সেই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহায়তা দেবে। এরই অংশ হিসেবে মস্কো 48টি অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমান ইরানকে দিতে যাচ্ছে। এই যুদ্ধ বিমানগুলো রাশিয়ার সবচেয়ে শক্তিশালীগুলোর মধ্যে একটি। Su-35 বিমানটি একসঙ্গে 4টি শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 350 কিলোমিটার দূর থেকে শত্রুর যুদ্ধ বিমান শনাক্ত করার সক্ষমতা রয়েছে এতে। উন্নত রাডার ও ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এটি আকাশ যুদ্ধে এক ধরনের মারাত্মক খেলোয়াড় হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, এই 48টি যুদ্ধ বিমান ইরানের সামরিক বহরে যুক্ত হলে দেশটি সহজেই 2টি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা স্কোয়াড্রন গঠন করতে পারবে। এতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পাল্টে যেতে পারে। অন্যদিকে ইরানও থেমে নেই। আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সামরিক বাহিনীকে দ্রুত আধুনিকীকরণ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, রাডার এবং সাইবার প্রতিরক্ষায় ইরান এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ। অনেকেই বলছেন, এটি বৃহৎ প্রতিশোধের প্রস্তুতি। গত এক দশকে ইরান যে সামরিক সক্ষমতা গড়ে তুলেছে তা এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এক স্থায়ী মাথা ব্যথা। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রকে টার্গেট করতে চায়, নাকি এটি কেবল এক ধরনের কূটনৈতিক বার্তা? অনেক বিশ্লেষকের মতে, ইরানের এই ঘোষণা মূলত শক্তি প্রদর্শনের অংশ, যাতে পশ্চিমা দেশগুলো আলোচনার টেবিলে ইরানকে গুরুত্ব দেয়। যাই হোক, দৃশ্যপট এখন স্পষ্ট। ইরান মধ্যপ্রাচ্যের নতুন এক সামরিক শক্তি হিসেবে উঠে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চেষ্টা করছে তাকে ঠেকাতে, কিন্তু তেহরান প্রতিদিন নতুন অস্ত্র, নতুন চুক্তি ও নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। বার্তা পুতিনের হাতে, ইরানের কাছে শান্তির সংকেত পাঠালো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধোঁয়া এখনো মিলিয়ে যায়নি, কিন্তু তেল আবিবের দিক থেকে আসছে এক নতুন বার্তা, ইসরায়েল আর ইরানের সঙ্গে কোনো সংঘাত চায় না। এমন বার্তায় পৌঁছে দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বারস্থ হয়েছে ইসরায়েল। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সেন্ট্রাল এশিয়া রাশিয়া সম্মেলনে পুতিন নিজেই জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, ইসরায়েলি নেতৃত্ব আমাকে অনুরোধ করেছে যেন আমি আমাদের ইরানি বন্ধুদের জানাই, ইসরায়েল আর কোনো সংঘাতে জড়াতে চায় না এবং সমাধানের পথেই এগোতে চায়।
যুদ্ধের আগুনে জ্বলেছিল অঞ্চল। মাত্র 3 মাস আগেই গত জুনে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরান ইসরায়েল উত্তেজনা চরমে ওঠে। 13 জুন শুরু হওয়া সংঘাত টানা 12 দিন স্থায়ী হয়। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন ইসরায়েলি আক্রমণে। এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে। কিন্তু তারপরেই পরিস্থিতি ঘুরে যায়। ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলকে বাধ্য হতে হয় একতরফা যুদ্ধবিরতি ঘোষণায়। ইরানকে ঠেকানো যায়নি, এখন শান্তির চেষ্টা। এই যুদ্ধের ফলেই ইরানের সামরিক ও কূটনৈতিক শক্তির নতুন বার্তা পৌঁছায় বিশ্বে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুধু ইসরায়েলের ঘাঁটি নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করে। বিশ্লেষকেরা বলছেন এটাই ছিল ইরানের শক্তি প্রদর্শনের মুহূর্ত, যা ইসরায়েল ও পশ্চিমা জোটকে সতর্ক করেছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইরান এখন কেবল মধ্যপ্রাচ্যের নয়, মস্কো, বেইজিং, তেহরান অক্ষের এক গুরুত্বপূর্ণ সদস্য। ফলে পুতিনের মাধ্যমে বার্তা পাঠানো ইসরায়েলের জন্য এক ধরনের কূটনৈতিক স্বীকারোক্তি বলেই দেখা হচ্ছে। একজন রুশ বিশ্লেষক বিবিসিকে বলেন, ইসরায়েল বুঝেছে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত মানে আঞ্চলিক আগুন জ্বালানো, তাই তারা এখন রাশিয়ার মাধ্যমে শান্তির পথ খুঁজছে। পুতিনের কূটনৈতিক বার্তা। পুতিন বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আস্থার ভিত্তিতে কথা বলি। তারা আমাদের অনুরোধ করেছে আমরা যেন ইরানকে জানাই তারা কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করতে চায়। তিনি আরো যোগ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের সমাধান সম্ভব কেবল কূটনীতির মাধ্যমে, এর বিকল্প কিছু নেই। রুশ প্রেসিডেন্ট জানান, ইরান ইতিমধ্যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছে। মস্কো সম্প্রতি IAEA প্রধান রাফায়েল গ্রসিকে আতিথ্য দিয়েছে, যেখানে ইরানও সমাধানমুখী মনোভাব প্রকাশ করেছে। ইরানের অবস্থান অটল। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইরানের মতে সাম্প্রতিক উত্তেজনার কারণ হলো মার্কিন ও ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গ ও বেআইনি পদক্ষেপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, আমরা সংঘাত চাই না, কিন্তু প্রতিরোধে প্রস্তুত। আমাদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না। ইসরায়েলের শান্তি বার্তা নিঃসন্দেহে বড় খবর, কিন্তু প্রশ্ন একটাই, এই শান্তি কতটা আন্তরিক? কারণ মাত্র কয়েক মাস আগে ইসরায়েল ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছিল, পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এখন হঠাৎ শান্তি বার্তা। এ কি নতুন কূটনৈতিক খেলা, নাকি সত্যি যুদ্ধের ক্লান্তি থেকে জেগে ওঠা নতুন বাস্তবতা? যেদিকেই হোক, একথা নিশ্চিত, ইরানের শক্তি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তেল আবিবকেও এখন শান্তির ভাষায় কথা বলতে হচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি। তেহরানের সিদ্ধান্তে কাঁপছে ইসরায়েল। ইরান আবারও দেখিয়ে দিল তাদের প্রতিরক্ষার সিদ্ধান্তে কারো হাত নেই। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি তুলে নিয়েছেন ক্ষেপণাস্ত্র কর্মসূচির সব সীমাবদ্ধতা। এমন দাবি উঠে এসেছে ইরানের সংসদের ভেতর থেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েদ আরদেস্তানি স্থানীয় এক সংবাদ মাধ্যমে বলেছেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে। তার দাবি অনুযায়ী আগে খামেনি ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটার পর্যন্ত সীমিত রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে। এর মানে ইরানের ক্ষেপণাস্ত্র এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের দিকেও তা করে থাকতে পারে। আরদেস্তানির ভাষায়, তেহরান আর কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি আমাদের সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব, অন্য কারো চাপে নয়। এই এক বাক্যেই যেন ইরানের বার্তা স্পষ্ট। তেহরান এখন নিজের পথে হাঁটছে, আর কেউ সেই পথ থামাতে পারবে না। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি তেহরান, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই সিদ্ধান্ত সত্য হয় তবে এটি ইরানের প্রতিরক্ষা নীতিকে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। কারণ গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ উত্তেজনা দেখা দিয়েছিল, সেই ঘটনার পর থেকেই তেহরান তার সামরিক অবস্থান আরো দৃঢ় করছে। ইরানের সেনাবাহিনী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা নয়, বরং এক ধরনের কূটনৈতিক বার্তাও বটে। এটি যেন আমেরিকা ও ইসরায়েলকে বলে দিচ্ছে, আমরা থামবো না, আমাদের আকাশের সীমা এখন পৃথিবীর গণ্ডিও ছুঁবে।
এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি বলেন, তেহরানের লক্ষ্য প্রতিরক্ষা, আগ্রাসন নয়, কিন্তু কেউ যদি আমাদের সীমা অতিক্রম করে আমরা চুপ থাকবো না। এই অবস্থান ইরানের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। যে দেশ একসময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় নিঃস্ব হয়ে পড়েছিল, সেই দেশ আজ নিজের প্রযুক্তি, নিজের বিজ্ঞান, নিজের মাটির শক্তিতে তৈরি করেছে হাজার কিলোমিটার দূরের শত্রু ধ্বংস করার ক্ষমতা। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। সৌদি আরব, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেখানে তেহরানের অগ্রগতি ঠেকাতে মরিয়া, সেখানে খামেনির এই পদক্ষেপ যেন বলছে, আমরা ভয় পাই না, আমরা প্রস্তুত। তেহরানের আকাশ এখন শুধু রক্ষা নয়, প্রতিরোধের প্রতীক। আর খামেনির এক সিদ্ধান্ত যেন নতুন করে লিখে দিল, ইরানের ক্ষেপণাস্ত্রের সীমা নেই, সীমা কেবল তাদের প্রতিজ্ঞায়। ট্রাম্পের জন্য ভয়ঙ্কর বার্তা। রাতের অন্ধকারে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন। রাত ছিল নীরব, মরুভূমির আকাশে তারারা ঝলমল করছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। তেহরানের আকাশ চিরে উঠে গেল 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দূর থেকে মনে হচ্ছিল যেন বজ্রপাত আকাশে বিদীর্ণ করছে। আর সেই মুহূর্তেই সারা বিশ্বের স্ক্রিনে ছড়িয়ে পড়ল এক নতুন আতঙ্ক, এক নতুন বার্তা, ইরান থেমে নেই। এই উৎক্ষেপণ কোনো সাধারণ মহড়া নয়, বরং ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেয়া এক সতর্কীকরণ। ইরান তার সবচেয়ে উন্নত কঠিন জ্বালানি চালিত সেকজিল ক্ষেপণাস্ত্র রাতের অন্ধকারে ছেড়ে প্রমাণ করল তারা এখনো দমে যায়নি। আতঙ্কের রাত, বিস্ময়ের ভোর। ইরানি মিডিয়া জানিয়েছে, সেমনান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। 2500 কিলোমিটার পাল্লার সেকজিল সহজেই ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো, এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধোঁয়াহীন ঝড়ের গতিতে আকাশে ছুটে চলেছে রকেট, যেন আকাশ নিজেই কেঁপে উঠছে। এই দৃশ্য শুধু ইরানের শক্তি নয়, বরং প্রতিরোধের ঘোষণা। জুন মাসে 12 দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছিল ট্রাম্পের হস্তক্ষেপে। তখন মনে করা হয়েছিল ইরান হয়তো শান্ত হবে, কিন্তু এই রাতের আগুন বলে দিল, শান্তি নয়, প্রতিশোধের পথেই হাঁটছে তেহরান। ট্রাম্পের হুমকি বনাম ইরানের উত্তর। ট্রাম্প বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বলেছেন, কিন্তু ইরান সোজাসাপটা জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড রক্ষার জন্য তারা কারো অনুমতি নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই আলোচনার টেবিল অচল। এখন ইরান ক্ষেপণাস্ত্র উড়িয়ে যেন বলল, আলোচনার নয়, প্রতিরোধের সময় এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, আমরা বিদেশি আগ্রাসন প্রতিহত করব, নিজেদের কৌশলগত স্বাধীনতা রক্ষা করব। এই বক্তব্যে প্রতিধ্বনিত হলো সেই ক্ষেপণাস্ত্রের গর্জন। স্ন্যাপব্যাকের ছায়া, তবুও দৃঢ় ইরান। জাতিসংঘ ইতিমধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করেছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে 28 সেপ্টেম্বর আবার চালু হবে পুরনো সেই স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি বলছে ইরান ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে চুক্তি ভঙ্গ করেছে, কিন্তু তেহরান পাল্টা জানায় তারা এখনো মূল চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশ রাতের অন্ধকারে আকাশ কাঁপিয়ে সেকজিল ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে, তাকে কি সত্যিই থামানো যাবে নিষেধাজ্ঞার কাগজে শৃঙ্খলে? ইরান এই পরীক্ষার বিষয়ে মুখ খোলেনি, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে রেখেছে আসল কৌশল। কিন্তু বাস্তবে সেটি তাদের সবচেয়ে বড় বার্তা। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং সেটা এক অদৃশ্য হুঙ্কার। বিশ্ব আজ বুঝতে পারছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং যুদ্ধক্ষেত্রের নিয়ম নতুন করে লিখছে। ট্রাম্প যেখানে নিষেধাজ্ঞার শিকল পরাতে চাইছেন, তেহরান সেখানে আকাশে আগুন ছুঁড়ে দেখাচ্ছে তাদের থামানো সহজ নয়। খোররামশাহের 8 বছর, আঞ্চলিক প্রতিরক্ষা থেকে বৈশ্বিক শক্তি হওয়ার পথে ইরান। 8 বছর আগে 23 সেপ্টেম্বর 2017 তেহরানের আকাশে গর্জে উঠেছিল এক নতুন শক্তি। খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা শুধু একটি অস্ত্রের জন্মই ছিল না, এটি ছিল ইরানের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা। খোররামশাহ
নামটি এসেছে দক্ষিণ পশ্চিম ইরানের সেই শহর থেকে, যা 1980-এর যুদ্ধের প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ক্ষেপণাস্ত্রটির উত্থানও সেই প্রতিরোধের ধারাবাহিকতা। প্রথম সংস্করণে ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ছিল প্রায় 13 মিটার, ওজন 20 টন। এক ধাপের তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারত 2000 কিলোমিটার দূরে, অর্থাৎ গোটা অঞ্চলের গুরুত্বপূর্ণ লক্ষ্য একেবারেই এর আওতায়। এর বিশেষত্ব ছিল নকশায়। পুরনো শাহাব 3 এর মতো পেছনে বড় স্ট্যাবিলাইজিং ফিন ছিল না, বদলে ব্যবহার করা হয়েছিল থার্স্ট ভেক্টর কন্ট্রোল প্রযুক্তি। এতে ওজন কমেছে, রাডারে ধরা পড়ার ঝুঁকি কমেছে, আর বহন করা সহজ হয়েছে। ভয়ঙ্কর ক্ষমতা। খোর্রামশার বহন করতে পারে সর্বোচ্চ 1800 কেজি ওয়ারহেড। উচ্চ বিস্ফোরক, ক্লাস্টার বোমা কিংবা বহু মাথা ওয়ারহেড সবই এর নাগালের মধ্যে। বায়ুমণ্ডলের বাইরে গিয়ে এটি ছুটে চলে ম্যাক 15 গতিতে। পুনঃপ্রবেশের সময় সহ্য করে ভয়াবহ তাপ, তবুও আঘাত করে নির্ভুলভাবে। খোর্রামশার 2 সীমা ভাঙা। 2019 সালে আসে দ্বিতীয় সংস্করণ। এটি ছিল হালকা রি এন্ট্রি ভেহিকল, ফলে আগের চেয়ে অনেক দূরে ছোড়া সম্ভব হলো। 2000 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার। নতুন সীমা স্পর্শ করল ইরান। শুধু তাই নয়, নির্দেশনা ব্যবস্থায় এলো উন্নতি, যা নির্ভুলতাকে আরো বাড়িয়ে দিল। খোর্রামশার 4 বা খাইবার দ্রুততম আঘাত। 2023 সালে উন্মোচিত হলো সর্বাধুনিক খোর্রামশার 4, যা খাইবার নামে পরিচিত। এর ওয়ারহেড কিছুটা কম, 1500 কেজি, কিন্তু এতে যুক্ত হলো মারাত্মক বৈশিষ্ট্য। লঞ্চ প্রস্তুতি মাত্র 15 মিনিটে। হাইপারগলিক জ্বালানি ব্যবহারে জ্বালানি ভরার ঝামেলা নেই, ফলে শত্রু টের পাওয়ার আগেই ক্ষেপণাস্ত্র আকাশে। প্রতিরক্ষা ব্যবস্থার কাছে সময় নেই প্রতিক্রিয়া জানানোর। এর নির্ভুলতাও ভয়ঙ্কর। 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে 30 কিলোমিটারের ভেতরে আঘাত। পুনঃপ্রবেশের সময় বাইরের সেন্সর বন্ধ হয়ে যায়, তাই শত্রুর ইলেকট্রনিক জ্যামিং ব্যর্থ হয়। খাইবার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে NIRV প্রযুক্তি, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে আলাদা আলাদা ওয়ারহেড ফেলতে পারে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে একাধিক আঘাতে। বলা হয় এটি একসাথে 80টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খোর্রামশার 5 বৈশ্বিক শক্তির পথে। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, তবে ধারণা বাড়ছে খোর্রামশার 5 হতে পারে একটি পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM। এর পরিসর হতে পারে 12,000 কিলোমিটার, গতি ম্যাক 16, ওয়ারহেড বহন ক্ষমতা 2 টন। ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প সিমর্গো সরুশ প্রমাণ করে বহু ধাপের রকেট প্রযুক্তি তারা আয়ত্ত করছে। সঙ্গে যোগ হয়েছে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা। এসবই তৈরি করছে ICBM এর পথ। ইরান বারবার বলেছে তাদের ক্ষেপণাস্ত্রের সীমা 2000 কিলোমিটার, কিন্তু প্রযুক্তিগত অগ্রগতি এখন বৈশ্বিক শক্তিকে ভাবাচ্ছে। যদি খোর্রামশার 5 বাস্তব হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। খোর্রামশাহরের যাত্রা 8 বছরে প্রমাণ করেছে ইরান ধাপে ধাপে নিখুঁতভাবে এগোচ্ছে। গতি, পাল্লা, নির্ভুলতা, ওয়ারহেড সব ক্ষেত্রেই উন্নত। প্রতিরোধ থেকে প্রতিরক্ষা, আর প্রতিরক্ষা থেকে এখন বৈশ্বিক প্রতিরোধের পথে। খোর্রামশার আজ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের প্রযুক্তি, অধ্যবসায় ও শক্তির প্রতীক। বিশ্বমানচিত্রে একবারে কণ্ঠস্বর গড়িয়েও থাকলো কাঁপন, কিন্তু ইরান নড়বড়ে হয়নি। চাপ বাড়লে তারা পিছিয়ে যায় না, বরং আরো শক্ত হয়ে ওঠে, এবং সেটাই বাস্তব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না। তার যুক্তি সহজ, আমেরিকা আলোচনার আড়ালে নিজের সত্য চাপিয়ে দেবে। খামেনি বলেন, যদি কোনো জাতি ভয়ে বা চাপের সামনে নত হয়ে আলোচনা করে, তবে সেটি শেষ হতে জানে না। আজ পারমাণবিক বিষয়ে দমে গেল, কাল ক্ষেপণাস্ত্র বা অন্য ক্ষেত্রে দমানো শুরু হবে। এই অবস্থান এসেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 19 সেপ্টেম্বর যে প্রস্তাব পাশ হয়েছে, তাতে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের সম্ভাবনা খোলা রাখা হয়েছে। যদি কয়েকদিনের মধ্যে কোনো বড় চুক্তি না হয়, তাহলে 28 সেপ্টেম্বর থেকে ইউরোপীয় নিষেধাজ্ঞাগুলো পুনরায় চালু হতে পারে, যেগুলো 2015 সালের ঐতিহাসিক চুক্তির আওতায় প্রত্যাহার করা হয়েছিল। ইরানের কূটনৈতিক ও কড়া কণ্ঠস্বর একসাথে দেখা গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল ভবিষ্যৎ নিষেধাজ্ঞা ও পরিদর্শকদের প্রবেশাধিকার। পশ্চিমা দেশগুলো বলছে, ইরান যদি তার পারমাণবিক কার্যক্রম সীমিত না করে অথবা আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকারে বাধা দেয়, তবে নিষেধাজ্ঞা স্থগিত রাখা হবে না।
তথ্যগুলো যতই কড়া হোক না কেন, খামেনির বক্তব্যে স্পষ্ট আত্মবিশ্বাস আছে। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, ইরান কোনো একান্ত হুমকির সামনে নামে নত হবে না। তার ভাষায় একবার দুর্বলতা দেখালে সেটা আর থামবে না, তাই শক্তভাবে দাঁড়াতে হবে। এই কটূক্তি কেবল কণ্ঠস্বর নয়, এটি নির্দেশ করে যে ইরান এখন কূটনীতি ও আত্মনির্ভরতা দুটোতেই জোর দিচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্টের অভ্যন্তরেও কঠোর সুর শোনা যায়। ইরানের এক এমপির নেতৃত্বে ৭০ জন সংসদ সদস্য একটি চিঠিতে দ্রুত পরমাণু অস্ত্র তৈরির দাবি তুলেছেন। এই দাবি ইঙ্গিত দেয় যে কট্টরপন্থী অংশগুলো শক্তি বাড়ানোর পক্ষে এবং তারা মনে করে পারমাণবিক সমৃদ্ধকরণই দেশের নিরাপত্তাকে নিশ্চিত করবে। পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার হুমকি পরিণতিকে একদিকে কাঁপিয়ে তুলছে, কিন্তু অন্যদিকে সে চাপ ইরানের মধ্যে প্রতিরোধ শক্তিকে আরো চেপে ধরছে। অর্থাৎ নিষেধাজ্ঞা আর কূটনৈতিক চাপের মিশ্রণ ইরানকে নরম করার বদলে তার আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং রাজনৈতিক মঞ্চে কড়া পক্ষগুলোর কণ্ঠস্বর জোরালো করছে। খামেনির বক্তব্য বলছে, তারা আলোচনার নামে ওপর থেকে নির্দেশ মেনে নেবে না, বরং নিজেদের শর্তে নিজেদের মর্যাদায় দাঁড়াবে। বৈশ্বিক চাপের সামনে ইরান চুপ করেনি, সে প্রতিরোধ গড়ে তোলে। যুক্তরাষ্ট্র আলোচনার দরজা খুলে দিলেও খামেনি সে দরজা থেকে সরাসরি ঢোকাটা প্রত্যাখ্যান করেছেন। যারা মনে করেন চাপ বাড়লে ইরান নত হবে, তাদের সামনে এখনই সবচেয়ে বড় বিপরীত ফল ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। ইরান তার শক্তি বাড়িয়ে প্রতিবাদ করছে। আমেরিকা কি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? মার্কিন যুদ্ধ সচিব পিট হেগস্ট একটি জরুরি বৈঠকের নির্দেশ দিয়েছেন। শীর্ষ মার্কিন জেনারেল এবং অ্যাডমিরালদের আগামী সপ্তাহে একত্রিত হতে বলা হয়েছে। একটি অভূতপূর্ব পদক্ষেপ বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের যুদ্ধ নয় যথেষ্ট। বিশ্ব প্রস্তুত আরও একটি যুদ্ধের জন্য। বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক পদক্ষেপের দিকে শ্বাসরুদ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। এক অভূতপূর্ব পদক্ষেপে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগস্ট আগামী সপ্তাহে ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অবস্থিত মেরিন কর্পস ঘাঁটিতে বিশ্বজুড়ে শত শত জেনারেল এবং অ্যাডমিরালদের একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছে। পেন্টাগন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু বিস্তারিত কিছু জানায়নি, যার ফলে ব্যাপক জল্পনার ঢালি। বিশ্বব্যাপী আতঙ্কের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি শান্তির রাষ্ট্রপতি এবং বৈঠকের আসল উদ্দেশ্য প্রকাশ করেছেন। মঙ্গলবার কি সারা দেশের সামরিক নেতাদের আমন্ত্রণ জানানো সত্যিই তারাও সেখানে থাকবেন? ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, সারা দেশ থেকে কি জেনারেল এবং অ্যাডমিরালদের ভার্জিনিয়ায় একটি বড় বৈঠকের জন্য? আচ্ছা, আমি জানি, আমি এটা পছন্দ করি, মানে আমার মনে হয় এটা দারুণ। তাকে বন্ধুত্বপূর্ণ হতে দিন। সারা বিশ্বের জেনারেল এবং অ্যাডমিরালদের সাথে তাকে বন্ধুত্বপূর্ণ হতে দিন। কেন, এতে কি কিছু ভুল আছে? ট্রাম্প উত্তর দিলেন। সাক্ষাতের উদ্দেশ্য সম্পর্কে আরো জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আচ্ছা, তারা যদি আমাকে চায় তবে আমি সেখানে থাকবো, কিন্তু এটা এত বড় ব্যাপার কেন? আমি বলতে চাইছি, আমরা সারা বিশ্বের জেনারেল এবং অ্যাডমিরালদের সাথে মিলেমিশে আছি। মনে রাখবেন, আমি শান্তির রাষ্ট্রপতি। মিলেমিশে থাকা ভালো। আপনি এমন আচরণ করেন যেন এটা খারাপ জিনিস। এটি কি ভালো নয় যে সারা বিশ্ব থেকে মানুষ আমাদের সাথে থাকতে আসছে? তিনি আরো বলেন, এটা বিশেষ অস্বাভাবিক কিছু নয় যে যুদ্ধ সচিবের কাছে রিপোর্ট করা জেনারেলরা এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করা যুদ্ধ সচিবের সাথে কথা বলতে আসছেন। এটা আসলে মোটেও অস্বাভাবিক নয়, এবং আমার মনে হয় এটা অদ্ভুত যে আপনারা এত বড় গল্পে পরিণত হয়েছেন। এটা কি একটা বড় গল্প? মানে আমার মনে হয় না। আমি মনে করি এটি কি একটা ভালো গল্প নয়? সামরিক বাহিনী হিসেবে আমরা সারা বিশ্ব থেকে সম্মানিত। আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনী পুনর্গঠন করেছি, যদিও আমরা এর একটি অংশ আফগানিস্তানকে দিয়েছিলাম, কিন্তু আমি সেনাবাহিনী পুনর্গঠন করেছি এবং আমরা খুব সম্মানিত। আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে, প্রশ্ন ছাড়াই। আমাদের কাছে বিশ্বের সেরা সরঞ্জাম রয়েছে। আমরা অন্যান্য দেশের কাছে সরঞ্জাম বিক্রি করছি এবং অনেক জেনারেল এখানে থাকে এবং এটি দেখতে চান। তারা সরঞ্জাম সাইটগুলিও পরিদর্শন করবেন, নতুন অস্ত্র সম্পর্কে কথা বলবেন ইত্যাদি। আমার মনে হয় যখন জেনারেল এবং শীর্ষস্থানীয় ব্যক্তিরা আমাদের সাথে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে চান, তখন এটি দুর্দান্ত। বর্তমানে যাকে যুদ্ধ সচিব বলা হয়, সবাইকে এই নামটি পছন্দ করে, আমি পছন্দ করি। পেন্টাগনের সাথে হেগস্টের বিরোধের কারণে এই বিশাল সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে হেগস্ট পেন্টাগনের মূল নেতৃত্বকে অপসারণের জন্য একটি ব্যাপক সংস্কার অভিযান শুরু করেছে।